সবাইকে শুভেচ্ছা জানিয়ে মাছরাঙা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি মৌমিতা জান্নাত। দেশের অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, তীব্র তাপদাহে ঝরে পড়ছে আমের গুটি, ফলন বিপর্যয়ের আশঙ্কা। ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ চাল উদ্ভাবন করেছে ধান গবেষণা ইনস্টিটিউট, পরীক্ষামূলক চাষেও মিলেছে সাফল্য। এবার বিস্তারিত। খুলনা বিভাগের সকল জেলা সহ মোট ১৬ জেলার উপর দিয়ে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। বাকি জেলাগুলোতে রয়েছে মৃদু থেকে মাঝারি। টানা তাপ প্রবাহে যশোরের কয়েকটি মহাসড়কের পিচ গলে যাওয়া সহ দেশের বিভিন্ন স্থানে এর নানামুখী প্রভাব পড়ছে। ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে ঝড়ো হওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর 5 দিন পরে দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে বলছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে আরও 3 দিন হিট অ্যালার্ট ও ভ্যাপসা গরম বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া কর্মকর্তারা। খুলনা বিভাগসহ দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগ এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কয়েকটি এলাকায় রয়েছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। এদিকে গত 2 সপ্তাহ ধরে যশোরে 37 থেকে 42.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে। দুপুরের দিকে প্রচণ্ড তাপে যশোর নড়াইল মহাসড়কের ঝুমঝুমপুর, হামিদপুর, দায়তলা, ফতেপুর, তারাগঞ্জ এলাকার বিভিন্ন স্থানে পিচ গলে যাচ্ছে। এমন সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। এতে ভ্যান, রিক্সা ও ইজি বাইক সহ হালকা যানবাহনের চাকা সড়কে আটকে যাচ্ছে। জুতা পায়ে হাঁটতেও অসুবিধা হচ্ছে পথচারীদের। বেলা 11টার পরের থেকে গাড়ি চালানো যাচ্ছে না, গাড়ি খাবলা খাবলা পিচ টায়ারের সাথে জড়াই যাচ্ছে। ঝুমঝুমপুরে বটতলার ওইখানে পিচ এমন ভাবে গলে যেখানে আপনার হাঁটতে গেলে অনেক পায়ের জুতা পর্যন্ত এখানে খুলে পড়ে যায়। নিম্নমানের সামগ্রী ব্যবহার করে মহাসড়ক তৈরি করায় এমন পরিস্থিতি তৈরি হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। যতই গরম পড়ুক, পিচ তো গলার কথা না। 2 নম্বর পিচ বুঝাই এটা গলে যাচ্ছে। অন্য খোলা রোডে তো এক পিচও গলে না, এরা কাজ 2 নম্বরে করেছে, তারই জন্য এই পিচ গলতেছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে শ্রমজীবীদের মাঝে প্রশাসনের পাশাপাশি নানা ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে নিরাপদ পানি, ফল বিতরণ করা হয়েছে। অন্যদিকে আজও অনেক জেলাতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ ও মোনাজাত করা হয়েছে। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক। মোংলা ও যশোর থেকে কিছুক্ষণ আগে তীব্র তাপ প্রবাহের খবর জানিয়েছেন সহকর্মীরা। সকাল থেকে দুপুর গড়ানো শুরুতেই এলাকায় রাস্তাঘাট ফাঁকা হয়ে যাচ্ছে, দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছে। বিশেষ করে শ্রমজীবী যে মানুষরা রয়েছে তারা চরম দুর্বিপাকে রয়েছেন। ইতিমধ্যে এই তীব্র তাপদাহের কারণে নানা রোগ ব্যাধি ছড়িয়েছে। আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খোঁজ দিয়ে যেটা জানতে পেরেছি, গড়ে প্রত্যেকদিন 30 থেকে 40 জন তীব্র গরমে যে নানা রোগে আক্রান্ত, বিশেষ করে শিশু এবং বয়স্করা, তারা কিন্তু হাসপাতালে চলে আসছেন, চিকিৎসা নিচ্ছেন। এই অবস্থা প্রতিনিয়ত প্রতি সময়ের ঘটনা। এছাড়া এলাকায় যে আসলে সবচেয়ে বড় একটা সংকট দিয়েছে তীব্রতার সঙ্গে সঙ্গে, তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে, সেটা হচ্ছে বিশুদ্ধ পানির একটা সংকট দেখা দিয়েছে। 42.6 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বিরাজ করছে। প্রচণ্ড গরমে মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। আসলে খুব বেশি প্রয়োজন ছাড়া মানুষ তেমন একটা ঘরের বাইরে বেরোচ্ছেন না। আমরা কথা বলেছি যশোর মাইকেল মধুসূদন কলেজের ভূগোল ও পরিবিদ্যা বিভাগের কয়েকজন অধ্যাপকের সাথে। তারা বলছেন যে শীতে প্রচণ্ড শীত এবং গরমে প্রচণ্ড গরম আসলে অনুভূত হচ্ছে যশোর অঞ্চলে পরিবেশগত অবস্থানের কারণে। তাছাড়া আমরা দেখেছি যে এই গরম থেকে রক্ষা পাওয়ার জন্য পরিবেশবাদীরা দায়ী করছেন অনাসারে বৃক্ষ নিধনকে। তীব্র তাপদাহের প্রভাব পড়েছে চাঁপাইনবাবগঞ্জের আম বাগানে। দিনে তাপদাহ আর রাতে তাপমাত্রা কমে যাওয়ায় আমের গুটি ঝরে পড়ছে। এদিকে ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় পর্যাপ্ত সেচ না দিতে পারায় আমের আকারও হচ্ছে ছোট। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ডাবলু কুমার ঘোষের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের আমবাগানগুলোতে এই সময় গাছ ভরা আম থাকলেও চলমান তাপদাহে ঝরে পড়ছে আমের গুটি।
কোনোভাবেই গুটি ঝরা কমাতে পারছেন না কৃষকেরা। স্প্রে করছি, বাগানে পানি দিচ্ছি, ব্যয়বহুল খরচ হচ্ছে অনেক, তারপরও খরা, এই খরাতে আম গাছে টিকাতে পারছি না। আমের গুটি ঝরা রোধে গাছে নিয়মিত সেচ ও বালাই ব্যবস্থাপনার কথা বলছেন ফল গবেষক। বৃষ্টি না হওয়া পর্যন্ত 10 দিন অন্তর অন্তর সেচ চালিয়ে যেতে হবে এবং প্রয়োজন যদি হয়, বিশেষ করে যদি লোহা অত্যাধিক পরিমাণে বেড়ে যায়, তাহলে সকালে এবং বিকালে শুধু গাছে পানি স্প্রে করতে হবে এবং এর পাশাপাশি একবার 1 লিটার পানির সাথে 20 গ্রাম ইউরিয়া মিশিয়ে গাছে একবার যদি স্প্রে করে দেওয়া যায়, তাহলে আমের মুকুল ঝরাটা অনেকটা কম হয়ে যাবে। কিন্তু ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় পর্যাপ্ত সেচের পানি পাচ্ছে না বলে জানায় আম চাষিরা। আবার রাতের বেলা তাপমাত্রা কমে যাওয়ায় আর দিনের বেলা তাপমাত্রা বেড়ে যাওয়ায় আমের আকার ছোট ও নিম্নমানের হবার আশঙ্কা করছেন বাগান মালিকরা। এমন অবস্থায় উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়ে শঙ্কায় তারা। সেচ দেওয়ার ব্যবস্থা আছে, কিন্তু পানির লেয়ারটা অতি নিচে নেমে গেছে, যার কারণে পানি পাচ্ছি না আমরা। যেহেতু আমরা সেচ পাচ্ছি না, এজন্য আমাদের আমের সাইজ অনেক আকারে ছোট হচ্ছে। যা আম থাকে তা আমের অত্যাধিক খরচ হয়ে যায় আমাদের, এই কারণে আমরা আমের ন্যায্য মূল্যও পাই না। একজন চাষি সেচটা দেওয়ার পরে খরচটা করে কি পরিমাণ অর্থনৈতিকভাবে সে লাভবান হবে, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কৃষকেরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। আমরা বলেছি যে আপনারা নিয়মিতভাবে সেচ দেবেন এবং যদি সুযোগ সুবিধা থাকে তাহলে সেচের পরে মালচিংয়ের ব্যবস্থা করতে হবে গোড়াতে, যাতে পানিটা ধরে রাখতে পারে। এর সাথে সাথে যদি আরও সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে ঠান্ডা পানি স্প্রে করবে গাছে। আর এই সেচটা আমরা দিতে বলছি খুব সকালে অথবা সন্ধ্যার দিকে সেচটা দিতে হবে। চলতি মৌসুমে জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 4.5 লাখ টন। মাছরাঙা, নিউজ ডেস্ক। এবার খুলনা বিভাগের সংবাদ রূপসার তীরে। ডায়াবেটিস রোগীদের জন্য তুলনামূলক নিরাপদ চাল উদ্ভাবন করেছে ধান গবেষণা ইনস্টিটিউট। এ বছরই প্রথম দক্ষিণাঞ্চলে এই ধানের পরীক্ষামূলক চাষাবাদ হয়েছে, ফলনও মিলেছে ভালো। তাই এই ধান ভবিষ্যতে দেশের কৃষি অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন কৃষি বিজ্ঞানীরা। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। বোরো মৌসুমে খুলনার ডুমুরিয়ায় চাষ হওয়া এই ধান দূর থেকে বোরোর অন্য জাতের মতো দেখালেও বৈশিষ্ট্যগতভাবে এটি দেশে চাষ হওয়া অন্য সব প্রজাতি থেকে আলাদা। সবুজ ও খাড়া ডিগ পাতা আর মাঝারি লম্বা ও চিকন ধানের দানার এই ধানটি বিরি 105। কিছুটা চিকন ও লম্বা ধানের জাতটি বীজ বপন থেকে ফসল তোলা পর্যন্ত 148 দিন সময় লাগে। যেখানেই বোরো মৌসুমে অনুকূল পরিবেশ পাওয়া যাবে সেখানেই এই ধানটি চাষ করা যায়। অন্য জাতের থেকে এ জাতের পার্থক্য, অন্য জাতের বিরিধান 58 বা বিরিধান 67 একটা ছড়ায় ধান আছে 180 থেকে 200টি, আর এতে একটা ছড়ায় ধানের বীজ আছে, মানে দানা আছে 200 থেকে 250টি। মানে এই ধানের ফলনও বৃদ্ধি হবে, কুটোরও বৃদ্ধি পাবো। আমাদের এই ধানে একবারও ছত্রাক দেওয়া লাগেনি, কোনো ব্লাস্টের কোনো ওষুধ দেওয়া লাগেনি, শুধু 2বার হালকা কিছু পোকার ওষুধ দিছে, তারপর পোকা লাগেনি, তারপর আমরা দিয়ে দিছি। সেচ ও কীটনাশক কম লাগায় স্থানীয় কৃষকদের মধ্যে আগ্রহ বাড়ছে এই ধান চাষের। এই ধানটা এবার নতুন এসছে আমাদের এখানে, মোটামুটি ভালো এবং দেশে ধানে ফলনও ভালো, পানি সাশ্রয় আছে। এদের কীটনাশক কম লাগে, খরচ কম, পানি কম, সব দেখতে কম, এবারে আপনার অল্প খরচে সব ধান হচ্ছে, আর অন্যান্য ধানে আপনার খরচ বেশি। কৃষি কর্মকর্তারা বলছেন ধানটি দক্ষিণাঞ্চলের জন্য উপযোগী এবং হেক্টর প্রতি অন্য ধানের চেয়ে এর ফলন বেশি পাওয়া গেছে পরীক্ষামূলক চাষে। প্রায় 4টা জায়গায় আমরা করেছি, প্রায় 4 একর জায়গায়, যে আসলে প্রত্যেক জায়গায় কৃষক কিন্তু আসলে ব্যাপক ফলন পাচ্ছে, যে আসলে আমাদের 6.5 থেকে 7.5 টনের মতো অন অ্যান এভারেজ ফলন আমরা বিভিন্ন জায়গায় নমুনা শস্য কর্তন করে পেয়েছি। এবং আমরা দেখেছি যে আসলে এটা নতুন ধান হওয়ার কারণে যে আমাদের যে আসলে রোগ এবং পোকামাকড়ের আক্রমণটা কিন্তু অনেক কম। বিরি ধান 105 থেকে পাওয়া চালে কার্বোহাইড্রেটের পরিমাণ তুলনামূলক কম এবং সে কারণেই একে ডায়াবেটিক ধান বলা হচ্ছে। দেশে ও বিদেশে এই ধানের চালের বাণিজ্যিকভাবে ব্যাপক চাহিদা রয়েছে বলছেন বিজ্ঞানীরা। এই যে 105-এর যে গ্লাইসেমিক ইন্ডেক্স, সেটা হলো 55-র নিচে।
আমাদের দেশেই তো মার্কেট আছে, ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তাদের একটা দেশে মার্কেট আছে, এবং এটা যদি আমরা মনে করি বাহিরে রপ্তানি করবো ডায়াবেটিক ক্রাইসিস হবে, সেটারও কিন্তু একটা বিশাল ভ্যালু আছে। হ্যাঁ, সুতরাং এইটা যারা উদ্যোক্তা যারা ব্যবসা করবে, ব্যবসা যেমন একটা দারুণ উন্মুক্ত হবে, এবং আমরা রপ্তানি একটা বাণিজ্য সেটাও কিন্তু আমরা করতে পারবো। বিরি 105 একটি উচ্চ ফলনশীল জাতের ধান, যার বীজ কৃষক নিজেরাই উৎপাদন ও সংরক্ষণ করতে পারবে। ফলে কৃষককে বীজের জন্য অন্য কোনো দেশ বা কোনো কোম্পানির উপর নির্ভরশীল হতে হবে না। বীজ সত্ত্ব কৃষকেরই থাকবে বলছে ধান গবেষণা ইনস্টিটিউট। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। আজ খুলনা দিবস। 142 বছর আগে এই দিনে জেলার মর্যাদা পায় খুলনা। 1882 সালের 25 এপ্রিল গেজেট নোটিফিকেশনের মাধ্যমে খুলনা জেলা প্রতিষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে র্যালি সহ বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি থাকলেও দেশে চলা দাবদাহের কারণে উদযাপন অনুষ্ঠান সংক্ষেপ করা হয়েছে। খুলনা প্রেস ক্লাবে কেক কাটেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক। এ সময় উপস্থিত ছিলেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ্জামান ও মহাসচিব কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা। কেক কাটা শেষে সবাই স্মার্ট খুলনা গড়ার প্রত্যয় ব্যক্ত ও সবার সহযোগিতা কামনা করেন তারা। দেশের আমদানির রপ্তানি বাণিজ্যের লাইফ লাইন চট্টগ্রাম বন্দর 138তম বছরের পথ চলা শুরু করলো আজ। বন্দরের আধুনিকায়ন ও নিত্য নতুন আধুনিক যন্ত্রপাতি সংযোজন সহ বে টার্মিনাল এবং মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর নির্মাণের মাধ্যমে দেশকে আরও এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এ নিয়ে নাজমুল সাদেকের রিপোর্ট, ক্যামেরায় সাথে ছিলেন রবিউল টিপু। 1887 সালে পোর্ট কমিশনার্স অ্যাক্ট করার পরের বছর 25 এপ্রিল আনুষ্ঠানিক যাত্রা শুরু করে চট্টগ্রাম বন্দর। এই পথ চলার 137 বছর হলো আজ। চট্টগ্রাম থেকে বর্তমানে বিশ্বের 106টি বন্দরের সাথে সরাসরি যোগাযোগ আছে। দেশে আমদানি রপ্তানির 92% হয় শুধু এই বন্দর দিয়ে। বলা হয় এটি এখন বাংলাদেশের অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রাণ। কোভিড পরিস্থিতির পর চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যে অস্থিরতার মাঝেও চট্টগ্রাম বন্দরে বেড়েছে কন্টেইনারের পরিমাণ। অর্থ বছরের প্রথম 9 মাসে গেল বছর একই সময়ের চেয়ে প্রায় 8.5% বেশি কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। বন্দর কর্তৃপক্ষের আশা এমন চললে এবছর মোট 32 লাখ টিউজ কন্টেইনার হ্যান্ডেল করবে বন্দর, যা হবে নতুন রেকর্ড। বাল্ক কার্গোর তো রেকর্ড আমি মনে করি সর্বকালের রেকর্ডটা হবে, এবং কন্টেইনার হ্যান্ডলিং এর ক্ষেত্রেও প্রবৃদ্ধি প্রায় 8 থেকে 10% প্রবৃদ্ধি এখানেও কন্টেইনার হ্যান্ডলিং ক্ষেত্রে হবে আমাদের। সেটা এই প্রথম 12 মাসের এই অর্থ বছরের প্রথম 9 মাসে সেই ইন্ডিকেশন, সেই স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে আছে। বন্দরের ক্রমবর্ধমান অগ্রগতিকে স্বাগত জানালেও দেশের ক্রমবর্ধমান বাণিজ্যের চাপ সামাল দিতে দ্রুত বে টার্মিনাল নির্মাণের উপর জোর দিয়েছেন ব্যবসায়ীরা। আগামীতে চট্টগ্রাম বন্দরের ক্যাপাসিটি বাড়ানোর জন্য বে টার্মিনাল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা মনে করছি। তো সুতরাং বে টার্মিনাল যেন সঠিক সময়ে শেষ করতে পারে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, সেদিকে একটা নজর রাখতে হবে। বে টার্মিনাল নির্মাণের কাজ চলছে, সাথে কয়েক বছরের মধ্যে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর পুরোদমে চালু হবে জানিয়েছেন বন্দর চেয়ারম্যান। 3 থেকে 4 বছরের মধ্যে আমি ধারণা করছি যে আশা করছি আমরা ইনশাআল্লাহ আমাদের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরটা নির্দিষ্ট টার্মিনাল দিয়ে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করবে। কর্ণফুলী নদীর মোহনায় প্রতিষ্ঠিত চট্টগ্রাম বন্দরে সর্বোচ্চ 10 মিটার ড্রাফটের জাহাজ ভিড়তে পারে। বে টার্মিনাল চালু হলে এতে সর্বোচ্চ 14 মিটার ড্রাফটের জাহাজ ভিড়তে পারবে। নাজমুল সাদেকি, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম। টাঙ্গাইল শাড়িকে নিজেদের দাবি করে ভারতের করা নিবন্ধন বাতিলে আইনি প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ। শীঘ্রই এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে বলে জানিয়েছে শিল্প মন্ত্রণালয়। আজ রাজধানীতে টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, কুমিল্লার রসমালাই, কুষ্টিয়ার তিলের খাজা ও রংপুরের হাড়িভাঙা আম সহ মোট 14 পণ্যের জিআই সনদ বিতরণ অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। এ সময় শিল্পমন্ত্রী বলেন, মাটি ও ঐতিহ্যের সাথে সম্পৃক্ত পণ্যকে চাইলেই নকল করা যাবে না। আঞ্চলিক সব পণ্যের জিআই সনদ প্রক্রিয়া কার্যক্রম এগিয়ে নিতে জেলা প্রশাসকদের আহ্বান জানান মন্ত্রী। এ নিয়ে মোট 31টি পণ্য জিআই সনদ পেল, আর অনুমোদনের অপেক্ষায় আছে আরও 77টি পণ্য। যেহেতু আমরা পার্শ্ববর্তী দেশ, অনেকে গেছে অন্য কোনো পার্সপেক্টিভে হয়তো তারা দাবি করেছে, অ্যান্ড উই হ্যাভ টু প্রুভ ইট। স্বাভাবিকভাবে করতেই পারে একজন, এবং সেটাকে আমরা নিশ্চয়ই আমাদের দাবি সঠিক, এবং আমরা অবশ্যই আশা করি টাঙ্গাইলের যে
শাড়ির যে এটা আমাদেরই থাকবে বাংলাদেশে। বিদেশি যারা আছে তারাও যেন আমাদের প্রতি অ্যাট্রাক্ট পাচ্ছি এবং মানসম্মত যে প্রোডাক্ট এগুলি আমরা তৈরি করতে চাই এবং তৈরি হচ্ছে আমাদের এখানে। বান্দরবানের রুমাই সোনালী ব্যাংকে সশস্ত্র সংগঠন KNF এর ডাকাতির ঘটনার অন্যতম প্রধান সাক্ষী ম্যানেজার নিজামুদ্দিন আদালতে জবানবন্দি দিয়েছেন। কোর্ট পুলিশ পরিদর্শক AK ফজলুল হক জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হুসাইনের আদালতে হাজির হয়ে 164 ধারায় জবানবন্দি দেন তিনি। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে নেওয়া হয় ব্যাংক ম্যানেজারকে। গতকাল বিকেল 3টা থেকে শুরু হয় জবানবন্দি, চলে রাত 9টা পর্যন্ত। জবানবন্দিতে ব্যাংক ডাকাতির মামলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আজ থেকে 3 মাস কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ আহরণ, বাজারজাত ও পরিবহনের উপর নিষেধাজ্ঞা শুরু হয়েছে। কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি, পোনা মাছের সুষ্ঠু বৃদ্ধি ও মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণ সহ হ্রদের প্রাকৃতিক পরিবেশ মৎস্য সম্পদ বৃদ্ধির সহায়ক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছর এই নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন। সকাল থেকে রাঙামাটির BFDCর মৎস্য অবতরণ ঘাটে মাছ পরিবহনের সব সরঞ্জাম ঘুচিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন ব্যবসায়ী শ্রমিকরা। এদিকে গোপালগঞ্জে অবৈধভাবে বৈদ্যুতিক ফাঁদ দিয়ে মাছ শিকারের দায়ে 3 জেলেকে 1 বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে আবারও বেড়েছে দেশি পেঁয়াজের দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, যা এক সপ্তাহ আগেও বিক্রি হতো 45 থেকে 50 টাকায়। হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতারা জানান, ঈদের পর থেকে পেঁয়াজের বাজার কিছুটা ঊর্ধ্বমুখী। কৃষকরা বাড়তি দামের আশায় পেঁয়াজ বিক্রি কমিয়ে দেওয়ায় মোকামে এর সরবরাহ কমে গেছে। এতে মোকামে পেঁয়াজের দাম আগের চেয়ে 300 থেকে 400 টাকা বেড়েছে। খুচরা বিক্রেতারা জানান, বাড়তি দামে কেনায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে। মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া 288 জন সেনা ও সীমান্তরক্ষী বাহিনীর সদস্যকে আজ মিয়ানমারের কাছে হস্তান্তর করেছে বিজিবি। ভোর 5:30টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ার ছড়া BIWT এর ঘাটে মিয়ানমারের প্রতিনিধি দলের কাছে পালিয়ে আসা বিজিপি সদস্যদের হস্তান্তর করা হয়। এ সময় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ, বিজিপির ঊর্ধ্বতন 5 কর্মকর্তা ও দূতাবাসের 4 কর্মকর্তা সহ 9 সদস্যের প্রতিনিধি দল এবং বাংলাদেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জেলা প্রশাসন, বিজিবি, পুলিশ ও কোস্ট গার্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে রাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বিজিবি স্কুল থেকে 288 জনকে 10টি বাসে করে BIWT এ ঘাটে আনা হয়। সেখানে কিছু আনুষ্ঠানিকতা শেষে 5:30টার দিকে মিয়ানমারের প্রতিনিধিদের কাছে তাদের হস্তান্তর শেষে নৌবাহিনীর ট্রলারে করে তাদের মিয়ানমার জলসীমায় নিয়ে যাওয়া হয়। সেখানে অপেক্ষমান মিয়ানমারের একটি জাহাজে করে তারা নিজ দেশের উদ্দেশ্যে রওনা দেন। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার কাছে পূর্ব বঙ্গোপসাগরের ঢেউয়ের কবলে পড়ে MV মৌমুনি নামের একটি কার্গো ডুবির ঘটনা ঘটেছে। দুপুর 12টার দিকে বঙ্গোপসাগরের ইসলামচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জরুরি সেবা 999 নাবিকদের কাছ থেকে দুর্ঘটনার তথ্য পেয়ে তাদের উদ্ধারে ঘটনাস্থলে যায় হাতিয়ার, নলচিরা নৌ পুলিশ ও কোস্ট গার্ড। জাহাজের মালিক পক্ষের মোহাম্মদ ওয়াহেদুল ইসলাম মোবাইল ফোনে জানান, বৈরী আবহাওয়ার কারণে ঢেউয়ের কবলে পড়ে জাহাজটি দুর্ঘটনার কবলে পড়েছে। জাহাজে থাকা লোকজনের সাথে প্রথমে কথা বলা গেলেও মোবাইল নেটওয়ার্ক না থাকায় পরে আর যোগাযোগ করা যায়নি। রাঙামাটির সাজেকের ট্রাক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 9-এ দাঁড়িয়েছে। গতকাল রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের উদয়পুর সীমান্ত সড়কের ট্রাক খাদে পড়ে দুর্ঘটনাস্থলেই 5 শ্রমিক নিহত হয়। পরে আহত অবস্থায় 10 জনকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও 4 জন মারা যায়। আহত অবস্থায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 5 জন। এদিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 1 জনের মৃত্যু হয়েছে। যশোরে কিশোর গ্যাংয়ের সাথে জড়িত থাকায় 3 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। জেলার সদর উপজেলার পতেঙ্গালী এলাকা থেকে চাকু ও ব্যবহৃত মোটরসাইকেল সহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন মাহিন, সাব্বির ও আজাদ রানা। তাদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে। তারা শহরে হত্যা, ছিনতাই সহ নানা অপরাধীর সাথে জড়িত বলে জানায় পুলিশ। এদিকে গতকাল ব্রাহ্মণবাড়িয়ার জগৎসারে অভিযানে চালিয়ে 40 কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি রংপুর বিভাগের 5 জেলার 11 উপজেলায় একযোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। দুপুরে কাউনিয়া বাস স্ট্যান্ডে এই কর্মসূচি পালন করে সংগঠনটি। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, বর্ষা মৌসুমে ভাঙন আর শুষ্ক মৌসুমে মরুভূমিতে পরিণত হয় তিস্তা নদী। তিস্তার বিরূপ দশায় 2 কোটি মানুষের জীবন জীবিকার উপর মারাত্মক প্রভাব পড়েছে। এ থেকে উত্তরণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান তারা। চট্টগ্রামের লাল দিঘি ময়দানে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক জব্বারের বলি খেলা। এটি বলি খেলার 115তম আসর। জব্বারের বলি খেলা ও বৈশাখী মেলা উদযাপন পরিষদের সভাপতি জওহরলাল হাজারি বলেন, এবছর বলি খেলায় অংশ নিচ্ছে দেশের বিভিন্ন প্রান্তের প্রায় 100 বলি। এবারের খেলায় চ্যাম্পিয়ন বলি পাবেন 30,000 টাকা, রানার্স আপ 10,000 ও তৃতীয় স্থান অধিকারী পাবেন 5,000 টাকা। 1909 সালে চট্টগ্রাম নগরীর বদরপতি এলাকায় ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর ব্রিটিশ বিরোধী আন্দোলন বেগবান করতে চালু করেন এক ধরনের কুস্তি প্রতিযোগিতা। তার মৃত্যুর পরই এটি পরিচিতি পায় জব্বারের বলি খেলা নামে। চট্টগ্রামে কাল থেকে শুরু হচ্ছে 3 দিনব্যাপী চতুর্থ জাতীয় গণসংগীত উৎসব। চলবে 28 এপ্রিল রাত 9টা পর্যন্ত। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও চতুর্থ জাতীয় গণসংগীত উৎসবের আহ্বায়ক গোলাম কুদ্দুস। তিনি আরও জানান, শুক্রবার সকাল 10টায় শুরু হবে অনুষ্ঠান। এ উৎসবে দেশের সুপরিচিত গণসংগীত শিল্পী ও দলগুলো অংশ নেবে। সব মিলে সারা দেশের 600 শিল্পী একক ও দলীয় গণসংগীত পরিবেশন করবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডক্টর AQM সিরাজুল ইসলাম সহ গণসংগীত শিল্পী ও নেতৃবৃন্দ। মাঝখানে দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, তীব্র তাপপ্রবাহে ঝরে পড়ছে আমের গুটি, ফলন বিপর্যয়ের আশঙ্কা। ডায়াবেটিস রোগীদের জন্য নিরাপদ চাল উদ্ভাবন করেছে ধান গবেষণা ইনস্টিটিউট, পরীক্ষামূলক চাষেও মিলেছে সাফল্য। চট্টগ্রাম বন্দরের 138তম বছরের পথ চলা শুরু, সক্ষমতা বাড়াতে বন্দরকে আরও আধুনিক করার পরিকল্পনা কর্তৃপক্ষের। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলে দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।